মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো বাহিনীর অধিনায়ক ছিলেন তিনি। সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ কমান্ডো বাহিনীর প্রশিক্ষণের সিলেবাস চুরি করে নিয়েছে ভারত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার উদ্ভাস চাকমা ভারতের নির্দেশে কমান্ডো কোর্সের সিলেবাস চুরি করে ভারতে পালিয়েছে। প্রয়োজন শেষ হলে ভারত 2016 সালের দিকে উদ্ভাসকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেয়। বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করে রেখেছে। তার মুক্তির ব্যাপারে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার এবং ভারতীয় সেনাবাহিনীর কিছু অফিসার তৎপর। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান বলেন, লেফটেন্যান্ট উদ্ভাসকে প্রথম দেখি সম্ভবত 2012 সালে তার আর্মি কমান্ডো কোর্সের শেষ ক্যাম্প ফায়ার গালা নাইটে। সে ছিল অনুষ্ঠানের একজন সক্রিয় অংশগ্রহণকারী। সে নিজে গিটার বাজিয়ে ব্যান্ড সঙ্গীত সহ কোরাসের লিড গায়ক ছিল। আমাদের কাছে তার পারফরমেন্স বেশ ভালোই লেগেছিল। অনুষ্ঠান শেষে সে নিজেই এগিয়ে এসে আমার সাথে দেখা করে এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নে পোস্টিং আসার আগ্রহ প্রকাশ করে। তার ফৌজদারহাট ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড এবং নিজেকে সপ্রতিভভাবে উপস্থাপনা আমার কাছে বেশ আশাপ্রদ মনে হয়েছিল। তবে খোঁজ নিয়ে জানলাম, প্রশিক্ষকরা, বিশেষ করে এনসিও প্রশিক্ষকরা তাকে বিশেষ পছন্দ করে না। তবে বিষয়টা আমি তেমন পাত্তা দেইনি, কারণ আমি লেফটেন্যান্ট হিসেবে এই কোর্স করার সময় কয়েকজন প্রশিক্ষক আমাকেও পছন্দ করত না। আমি আমার ব্যাটালিয়নের অফিসারদের মাঝে পরদিন সম্ভবত সেন্ট্রাল ট্রি ব্রেকে বা অন্য কোনো সময় তার সম্বন্ধে ভালো কিছু বলায় এক অফিসার বলল, স্যার, ছেলেটা বেশ স্বার্থবাদী, নিজেকে ছাড়া কিছু বোঝে না। তাছাড়া সে মাঝে মাঝে ড্রাঙ্ক হয়ে আসতো। আমি বললাম, ড্রিঙ্ক করা তার ব্যক্তিগত বিষয়, তবে এটা যদি তাকে কোনো বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে না যায় তবে কোনো সমস্যা নেই, দেখা যায়। উদ্ভাসের এক নিকটাত্মীয় তখন সেনা সদরে এক শাখায় ডাইরেক্টর জেনারেল। তার মাধ্যমে সে কমান্ডো প্রশিক্ষণের পরেই এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নে পোস্টিং আসার জন্য তদবির শুরু করে। লেফটেন্যান্ট উদ্ভাস এর কিছুদিন পর এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নে পোস্টিং আসলো। আমি খুশি হলাম। তার সাথে প্রথম ইন্টারভিউতে তাকে স্বাগত জানালাম এবং উৎসাহিত করার চেষ্টা করলাম। যেহেতু আমি নিজে কখনো পিটিতে উপস্থিত থাকতাম, তাই দেখতাম প্রায়শই সে পিটিতে অনুপস্থিত বা দেরিতে আসে। আমি তাকে তার কোম্পানি কমান্ডারের মাধ্যমে উপদেশ দেওয়ালাম সে যেন পিটিতে দেরিতে না আসে। এরপর থেকে যখন আমি কোনো অফিসিয়াল কাজে সকালে থাকতাম না, তখন শুধু সে অনুপস্থিত থাকতো। এছাড়া তার বিষয়ে অন্যান্য যেসব অভিযোগ ছিল তা হচ্ছে তার সিনিয়র অফিসারদের সাথে বেয়াদবি করা, সিনিয়রের আদেশ না শোনা, কোনো প্রশাসনিক কাজ দিলে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। তার ব্যক্তিগত বেশিরভাগ সময় সেনানিবাসের বাইরে কাটানো ছিল তার বিরুদ্ধে অভিযোগের অন্যতম একটি। তবে আমি সবচেয়ে তার যে রিপোর্টটি অপছন্দ করতাম তা হচ্ছে অফিসার মেসে এবং ব্যাটালিয়নে ক্যান্টিন থেকে দরাজ দিলে খরচ করে কখনো বিল না দেওয়া। কমান্ডো ব্যাটালিয়নে প্রায় 5-6 মাস থাকার পর তার নাম এলো ইউএন মিশনে সুদান। তাকে আমরা অফিসিয়ালি বিদায় জানাবো। এর মধ্যে অ্যাডজুট্যান্ট জানালো, লেফটেন্যান্ট উদ্ভাসের ক্যান্টিন ও মেস মিলিয়ে অনেক টাকা বাকি, কিন্তু সে বলতেছে যাওয়ার আগে সে টাকা দিয়ে যেতে পারবে না। আমি সোজা বলে দিলাম, সে বিল না দিলে নো ফেয়ারওয়েল পার্টি ফর হিম। তারপর সে সব বিল ক্লিয়ার করলো। এরপর উদ্ভাস মিশনে গেল এবং সম্ভবত সেখান থেকে এসে বিয়ে করলো, অথবা মিশনে যাবার আগে বিয়ে করলো, সময়টা মনে করতে পারছি না। তখন আমি একজন অফিসারকে গিফট সহ তার বিয়ের অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম পাঠিয়েছিলাম। এখানে বলে রাখি, লেফটেন্যান্ট উদ্ভাস তৎকালীন চাকমা রাজার নাতি। এবার চলে আসি চলমান ঘটনায়। কিছুদিনের মধ্যে যেটা জানা গেল, উদ্ভাস পরিকল্পিতভাবে সিলেট থেকে বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম যায়। সেখান থেকে তার স্ত্রীকে নিয়ে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে। এটা অনেকটা আমেরিকা রাশিয়ার কোল্ড ওয়ার চলাকালে এক দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির অন্য দেশে ডিফেক্ট করার মতো। আমাদের প্রশ্ন ছিল, ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, তবে উদ্ভাস কেন ভারতে চলে গেল, সাথে কি নিয়ে গেল? তবে আমার ব্যক্তিগতভাবে কোনো সংশয় ছিল না এটা বুঝতে যে উদ্ভাস আমাদের কমান্ডো প্রশিক্ষণের সকল দলিল দস্তাবেজ সাথে নিয়ে গেছে। এর অনেকদিন পর, সম্ভবত 2016 সালে জানতে পারলাম আমাদের বন্ধু রাষ্ট্র ভারত উদ্ভাসকে ফিরিয়ে দিয়েছে। আমি তখন বিজিবিতে জয়পুরহাট হিলি সীমান্তে চাকরিরত। আমি তখন নিজে উপযাজক হয়ে এ বিষয়ে অনেকটা সিনিয়র অফিসারের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা তাদের সিনিয়রিটির প্রটোকল ব্যবহার করে আমাকে এড়িয়ে গেছেন। তবে শেষ পর্যন্ত একজন অফিসারকে পেলাম যিনি উদ্ভাস প্রত্যাবর্তক বিষয়ক কোর্ট অফ ইনকোয়ারির সদস্য। তাকে বিস্তারিত জিজ্ঞেস করলাম, স্যার, উদ্ভাস কেন ভারতে পালালো আর সাথে কি কিছু নিয়ে গেছে? তিনি বললেন, আরে মিয়া, সে তো তোমাদের কমান্ডো প্রশিক্ষণের সিলেবাস সহ তোমাদের ব্যাটালিয়নের প্রশিক্ষণের বিস্তারিত নথি সাথে নিয়ে গেছে।
আমি তখন স্যারকে ব্রিগেডিয়ার নায়ারের এমটি পরিদপ্তর থেকে কমান্ডোদের সিলেবাস চাওয়া ও পরবর্তীতে ডিএমআই কে ডিও লেখার বিষয়ে বিস্তারিত বলার পর তিনি বেশ ঘাবড়ে গেলেন, তবে নিশ্চিত করলেন ইনকোয়ারি বোর্ড এসব তথ্য জানে না। আমি স্যারকে বললাম, আপনি তো বোর্ডের সদস্য, আপনি আমাকে সাক্ষী হিসেবে ডাকেন এবং এমটি ডিরেক্টরসের সাথে অফিসারকেও তথ্য যাচাই করতে ডাকতে পারেন। তিনি বললেন, আমার দ্বারা এটা সম্ভব না। আমি তখন বললাম, আমি তাহলে নিজ থেকে তাদের কাছে লিখিত বক্তব্য পাঠাই, আমাকে ইনকোয়ারি বোর্ডের ব্যবহৃত ইমেল অ্যাড্রেস দেন। তিনি তখন আমাকে ইমেল অ্যাড্রেস দিলেন এবং আমি সেখানে সব সাক্ষীদের নাম উল্লেখ করে বিস্তারিত জানাই। তবে পরবর্তীতে আমাকে কোনো রিপ্লাই বা সাক্ষীর জন্য ডাকেনি বা ইনকোয়ারি বোর্ডে এসব ঘটনা আমলে নিয়েছে কিনা আর জানতে পারিনি। এরপর আমি আমার অবসর গ্রহণ আর ইউএসএ তে আসার প্রক্রিয়া নিয়ে ব্যস্ততা আর কর্তৃপক্ষ আমাকে না জানানোর চেষ্টা বিরক্ত হয়ে এ বিষয়ে আর খোঁজ নেয়নি। এই স্ট্যাটাসের প্রথম অংশ লেখার পর কিছু উৎসাহী দেশপ্রেমী বন্ধু নিজ থেকে খোঁজ নিয়ে আমাকে জানিয়েছে বর্তমানে সে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আইসোলেশনে আছে। তাকে রাত দিন 24 ঘন্টা একজন কারারক্ষী পাহারা দেয়, তবে তার কত বছরের জেল বা কি সাজা হয়েছে জানতে পারিনি। তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছে এমন একজন জানালো তাকে নাকি আইএসআই এর এজেন্ট বানিয়ে বাংলাদেশ আর্মি তাকে ফাঁসিয়েছে। তার স্ত্রীর সাথে নাকি কয়েকজন অফিসারের অসৌজন্যমূলক ব্যবহার করেছে। তার মুক্তির ব্যাপারে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন এবং ভারতীয় সেনাবাহিনীর কিছু অফিসার তৎপর। সে আরো বলেছে তৎকালীন এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক এবং উপ অধিনায়ক সম্বন্ধিত, তবে আমার ধারণা সেটা সে বলেছে তার দেয়া মিথ্যা বক্তব্যকে বিশ্বাসযোগ্য করতে। আরেকটা সূত্র থেকে জানতে পেরেছি ভারত তাকে সেই দেশের কর্নেল সমমর্যাদায় তাদের কমান্ডোদের প্রশিক্ষক কাম উপদেষ্টা হিসেবে রাখা হবে, এই প্রলোভন দিয়ে তাকে আমাদের কমান্ডো প্রশিক্ষণের বিস্তারিত সিলেবাস নিয়ে যেতে প্ররোচিত করে। সে সেখানে যাওয়ার পর তাকে রীতিমতো ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলে তার নিয়ে আসা দলিল দস্তাবেজ নিয়ে ডিব্রিফিং। তবে তার প্রয়োজন শেষ হলে আমাদের বন্ধু ভারত তাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। পৃথিবীর অন্য যে কোনো দুটি বন্ধু রাষ্ট্রের মধ্যে এমন ঘটনা হলে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে একটি বড় ধরনের বিপর্যয় হতো। তবে রাষ্ট্রীয় পর্যায়ে কর্মরত দেশপ্রেমিক গোয়েন্দা কর্মকর্তাগণ যাদের আমি চিনতাম তারা আজ কোথায়? তারা তো এখন আরো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ে আছে। এ বিষয়ে তাদের বক্তব্য কি আমার বড় জানতে ইচ্ছে করে। এই ঘটনা আসলে প্রমাণ করে আমাদের একটি শক্তিশালী সেনাবাহিনী থাকার পরও আমরা কতটা অসহায় জাতি। আমি নিশ্চিত ক্যাপ্টেন উদ্ভাস সাগা ঢাকা কেন্দ্রীয় কারাগারের আইসোলেশন সেলে শেষ নয়। তাকে ভারত শুধু কমান্ডো প্রশিক্ষণের সিলেবাস নেওয়ার মাধ্যমে তার প্রয়োজন শেষ হয়নি, তাকে নিয়ে তাদের আরো বড় বৃহৎ পরিকল্পনা আছে। ভবিষ্যতে যদি কোনো সহিংস রাজনৈতিক টার্মোয়েলে হয়তো এই উদ্ভাস ভারত নিয়ন্ত্রণ তুরুপের তাস হয়ে উঠতে পারে। প্রিয় ভাই, ভারতের কুখ্যাত গুপ্তচর সংস্থা র আমাদের দেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ভারতের স্বার্থবিরোধী সকল শক্তিকেই একে একে ধ্বংস করে দিচ্ছে তারা। বাংলাদেশ এক ভয়াবহ সংকটময় মুহূর্ত পার করছে। আমাদের স্বাধীনতা হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসনের মুখে আজ